হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরমে গ্রামের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। এখন তো প্রচুর গরম, প্রায় অনেক কদিন থেকেই বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বৃষ্টি হচ্ছে কিন্তু সেই মাটি ভেজা বৃষ্টি, সেরকম ঠান্ডা লাগানো একটা বৃষ্টি হচ্ছে না। যে ওয়েদারটা এখন দরকার সেই ওয়েদারটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। কারণ এখন আমাদের এখানে বেশিরভাগ জমিতেই ধান লাগানো হয়ে গেছে, পাট কাটা হয়ে গেছে, পাট পচানো হচ্ছে। তখন কিন্তু এই জায়গাগুলোতে বেশি পরিমাণ জলের প্রয়োজন, কিন্তু এখন কিন্তু জল নেই। আর দেখো প্রত্যেকটা গাছপালাই কেমন যেন শুকিয়ে যাচ্ছে জলের অভাবে। আর কত গাছপালায় কত জমিতে তুমি জল দেবে? জল দিয়ে কিন্তু তুমি কোনো কুল কিনারা পাবে না, জল দিতেই থাকতে হবে। তো আমাদের কয়েকটা জমিতে আমরা কিন্তু বেশ পরিমাণ জল দিয়ে দিয়েছি, কিন্তু সবার কিন্তু সামর্থ্য থাকে না জল দেওয়ার, সবাই দিতে পারে না। তো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু মরে যাচ্ছে। এদিকেও জল দেওয়া হয়েছিল কিন্তু গাছগুলো তরতাজা আর হচ্ছে না। আকাশটার অবস্থা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের বাড়ি। সকালবেলা আমাদের বাড়ির দৃশ্যটাও কিন্তু বেশ ভালোই লাগে। এই ওয়েদারটা দেখতে সুন্দর, কিন্তু ওয়েদারটা একদমই ভালো নয়। এখন বৃষ্টির দরকার, বৃষ্টির দিনে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর দেখো পুরো আকাশ নীল হয়ে গেছে, এক ফোঁটা কোথাও কালো মেঘ নেই। এখন কালো মেঘের ভীষণ প্রয়োজন, বৃষ্টির বেশি প্রয়োজন। সবাই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন একটা অঝোরে বৃষ্টি আসে। 4-5 দিন লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে আমাদের প্রত্যেকটা জমি বেঁচে যাবে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু বেঁচে যাবে। আর না হলে আমাদের এখন থেকেই ভাবতে হবে যে আমরা পরবর্তীতে কি খাবো। কারণ আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় আবাদ, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চাষাবাদ, যে ধান করা হয়। প্রত্যেকটা বাড়িতেই ধান করা হয়, প্রত্যেকটা জমিতেই কিন্তু ধান করা হয়। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে তারপর কিন্তু বাইরের দিকে বের হবো। নিজের ঘরটাকে না গুছিয়ে বের হলে না সেরকম ভালো লাগে না, মনের মধ্যে শান্তিরা ভাবটা আসে না। তো অনেক কদিন থেকে তো বেড কাভারটা আমি পেতে দিয়েছিলাম, তো মা সেদিন ধুয়ে দিয়েছিল। তোমরা আমাকে একজন কমেন্টে বলেছিলে দিদিভাই বেড কাভারটা কিন্তু কালার ওঠে, কিন্তু আমার এই বেড কাভারটা সত্যি কোনো কালার উঠেনি। তো 3 দিন পর আমি এই বেড কাভারটাকে কিন্তু আবার পাল্টে দিয়েছি, মানে উল্টো করে পেতে দিলাম। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বা আমাদের মতো পরিবারে কিন্তু কখনো বেশি বেশি করে বেড কাভার কেনা থাকে না, একটা কি দুটো থাকে। একটা তোলা থাকে কারণ কোনো আত্মীয় স্বজন এলে দরকার পড়ে, আর একটা সবসময় বিছানায় পাতার জন্য। আমার এই বেডেই কিন্তু দুটো বেড কাভার আছে, একটা আমি বিছানায় পেতে দিয়েছি আর একটা কিন্তু তুলে রেখেছি। ভালো করে দেখে জানলাটা দিয়ে রেখেছি, তার কারণ এখন আমার জানলাটার একদমই প্রয়োজন হয় না। সেটার একমাত্র কারণ আমার জানলার পেছনে কিছু খড় রয়েছে। বাবা একটা খড়ের বোঝা রেখেছে বড় সড়ো, তো সেই খড়গুলো যতদিন না খুলবে বা সেই খড়গুলো সেখান থেকে যতদিন না সরানো হবে ততদিন পর্যন্ত কিন্তু আমার জানলাটা একদমই খোলা যাবে না। আর ঘরের মধ্যে জানলা না থাকলে গরমটা একটু অতিরিক্ত লাগে। রাত্রেবেলা দুটো ফ্যান নিয়ে ঘুমানো, তারপরেও যেন একটা অন্যরকম গরম, একটা গরমের ভাব আসে ঘরের ভেতরে। কি করা যাবে এখন বলো? প্রত্যেকটা মানুষই তো কষ্ট করছে, তবুও তো আমাদের ঘরে ফ্যান আছে। অনেকের ঘরে যে ফ্যান নেই তারা কিভাবে ঘুমোয় সেটা ভাবলেই কিন্তু খুব খারাপ লাগে। কারণ যারা রাস্তাঘাটে ঘুমোয়, অনেকেই আছে যারা রাস্তাঘাটে ফুটপাতে ঘুমোয়, তাদেরও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে আমি সব কিছু কাজ করে নেব, করে তারপর কিন্তু ঘর থেকে বেরোবো। ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটাকে ঝাড়টার দিয়ে বেরোয় গেলে কি একদিকে আমার মনটা শান্তি থাকবে, যখন পরে এসে আবার ঘরে ঢুকবো তখন না সেই ভাবনাটা থাকবে না যে ঘরের ভিতরে গিয়ে আবার এটা করতে হবে সেটা করতে হবে। সকালবেলায় আকাশটা একটু ঠান্ডা থাকে, তখনই চেষ্টা করি ঘর দুয়ারগুলো মুছে ঝাড় দিয়ে বেরিয়ে পড়ার। কারণ দুপুর দিকে সেরকম রান্না টান্না শেষ করে আর ঘরের ভিতরে গিয়ে মনটা একদমই চায় না যে ঘরগুলোকে ঝাড় দিই। কারণ নিজেরও এখন একটা শরীর, নিজের শরীরে দুটো মানুষ, সেই মানুষটারও কিন্তু ভীষণ গরম লাগে হয়তো। কারণ যখনই গরমটা বেশি পড়ে তখনই আমার পেটের ভেতরে যেন কেমন একটা অনুভূতি লাগে। আর আস্তে আস্তে দিন যাচ্ছে, পেটটা একটু বেশি ভারী হচ্ছে। বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, অনেক পরিস্থিতি। সত্যি মা হওয়া কিন্তু মুখের কথা নয়। 10টা মাস কষ্ট করা, তারপরে তো আবার সেই লেবার পেন আছে, বা তুমি সিজারে বেবি নাও, সেটার কষ্ট আছে, সারা জীবনের কষ্ট আছে। তারপর অনেক মানে এখনও অনেক দায়িত্ব, তাকে মানুষ করো, মানুষের মতো মানুষ করো, বড় হবে, পড়াশোনা করা, অনেক দায়িত্ব। এখন সব দায়িত্ব কিন্তু আমার পালন করতে হবে। আর এই কদিন তো আমার গেল এখানেই, মানে বাপের বাড়িতেই গেল। এখন নিজের সংসার গোছাতে হবে, নিজের টুকিটাকি সব কিছুই কিন্তু সামলাতে হবে। তো এসব নিয়ে কিন্তু সেদিন বরের সঙ্গে অনেক কথাবার্তা বললাম যে তাড়াতাড়ি ঘরটা ঠিক করো, আর বেশি দেরি করা যাবে না। তো বললো যে এবার আমার অনুষ্ঠানটা গেলে ঘরটাকে ঠিক করা প্রায় কমপ্লিট হয়ে যাবে। অনুষ্ঠান বলতে আমার কিন্তু স্বাদের অনুষ্ঠান আসছে, তোমরা অনেকেই জানো। তো সেই স্বাদের অনুষ্ঠানটা আসার হয়তো পরে, না হলে আগে ঘরটা কিছুটা কমপ্লিট করা যাবে, মানে থাকার মতো।
এখন দেখো নিজে হাতে সম্পূর্ণ কাজ, মানে ঘরটা কিন্তু একা হাতেই তুলবে এখন, আর তাকে সাহায্য করার মতো কেউ নেই, কারণ তাদেরও বেশি একটা ইনকাম নেই, মানে দাদা বা আমার দেওর যাই বলো তাদেরও ইনকাম নেই বেশি একটা। তো তাদের তো এখন টেনশন নেই যে তাদের বউ আছে, শুধু বরের টেনশন যে তার বউ আছে, তার তো কিছু করতে হবে। এখন তার আরেকটা নতুন সদস্য আসছে, দিন যাবে, খরচা বাড়বে, অনেক কিছুই বাড়বে, সব কিছু মিলিয়ে কিন্তু তাকে আমি বুঝালাম, বললাম যে না এখনও ঘরটা আমাদের ঠিক করতে হবে, দুজনে মিলে ঘরটা ঠিক করলে একটু টাকা হাতে বাঁচতো, কিন্তু দাদা এখন পারবে না বলে দিয়েছে, কারণ দাদার হাতে নাকি এখন টাকা পয়সা নেই। তো দাদা বলেছে পরে দাদা আবার চেষ্টা করবে, কোনো ব্যাপার না, দুটো ঘর ঠিক করবো, একটা পাশে আমরা থাকবো, একটা পাশে দাদা থাকবে। তো চলো নিজের হাতের কাজগুলো কমপ্লিট করে, মা কিছু শাক এনেছে সেগুলোকে কেটে বেছে নিই। রান্না করবো, আর এই ঘি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা অনেকেই বলো এই শাকগুলো চিনি না, এগুলো কিন্তু জঙ্গলেই পাওয়া যায়, আর আমাদের এদিকে কিন্তু এগুলো কিনতে হয় না, এগুলো আমাদের পাশেই একটা ছোট্ট জঙ্গল আছে, ওটার মধ্যে কুড়িয়ে কুড়িয়ে অনেক পাওয়া যায়। আর এই বর্ষার দিনে এই শাকটা খেতে কিন্তু ভালো লাগে। আর এখন তো বর্ষা বলছি কেন, এটা বর্ষাকালও বলে না, বর্ষার দিনে বৃষ্টি হয়, আর এখন আমাদের এদিকে প্রায় 8-10 দিন থেকে কোনো বৃষ্টি নেই, শুধু রোদ আর গরম। আর আমি কেটে বেছে দিচ্ছি, মাই হয়তো রান্না করবে। বাবা নিয়ে এসেছে ছোটো মাছ, আমি এখনও দেখিনি মাছ এনেছে, কেমন মাছ এনেছে, তো একসাথেই দেখবো, তোমাদেরকেও শেয়ার করবো কী মাছ এনেছে। তো তার আগে আমি শাকগুলোকে বেছে ভালো করে কেটে নিই। এই শাকগুলোকে ভালো করে বেছে নিতে হয়, বেছে কেটে তারপর কিন্তু ভালো করে ধুয়ে আনতে হয়, কারণ এগুলো তো জঙ্গলে থাকে, বলা যায় না কখন কী শাকের মধ্যে থাকে। তো আমি একটা শাক ভেবে নিচ্ছি কিছুটা পরিমাণ নিয়ে, এরকমভাবে হালকা করে একটা ছোটো করে বাড়ি দিয়ে, মানে শাকগুলোকে একটু ঝাঁকিয়ে তারপর একদম গোড়াটা সমান করে কেটে নিচ্ছি। বাবা এনেছিল অনেকদিন আগেই কচুরলতি, আজকে কচুরলতিও রান্না করতে হবে, কারণ এই কচুরলতিটা যদি আর বেশি দিন থাকে নষ্ট হয়ে যাবে। আর আমার ভীষণ কাশি পড়েছে, আমার এই মুহূর্তে কচুরলতিটা খাওয়া হয়তো ঠিক হবে না, কিন্তু আমার না ভালো লাগে, কচুরলতি খেতে বেশ ভালো লাগে। আমার সবসময় খাবার জিনিস শুকনো ভালো লাগে, আমার এই যে ঝোল খাবার জিনিস ভালো লাগে না। শুকনো শাক, কচুরলতি, তারপর যে কোনো শুকনো মাছের চাটনি, এগুলো আমার বেশ ভালো লাগে, মাছের ঝোলটাও ভালো লাগে না। আর এখন না আমার কী হয়েছে জানো, মানে বরফ দেওয়া যে মাছগুলো, সেই মাছগুলোর আমি খেতেই পারি না, শুধু মানে লোকাল মাছ ছাড়া। তো চলো এখন আমি এগুলোকে ঝটপট করে কেটে নিই, তারপর কচুরলতি কাটবো, মাছগুলো দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। বাবা মাছ নিয়ে এসেছে, আর মা এই ব্যাগের মধ্যে করে মাছ রেখে দিয়েছে ওখানে। তো চলো দেখি, মা আমাকে বললো যে ছোটো মাছ এনেছে, কিন্তু কত ছোটো মাছ এগুলো আমি দেখিনি, কি মাছ সেটাও দেখিনি। এই দেখো বাবা নিয়ে এসেছে পুঁটি মাছ। আমি তো এখন বরফ দেওয়া মাছগুলো খেতেই পারি না, মানে বরফ দেওয়া না, সেগুলো একটু অনেক দিনের থাকে, তো ভালো লাগে না আমার সেই মাছগুলো, আমার এই মাছগুলোই ভালো লাগে। দেখো কি সুন্দর মাছগুলো, কি সুন্দর মাছগুলো না, একদম টাটকা, মনে হয় আজকেরই মাছ, মানে আজকেই মেরে নিয়েছে, সকালে মেরে তারপর কিন্তু এইগুলোকে মনে হয় বিক্রি করতে বাজারে চলে এসেছে। আমাদের এখানে না এরকমই হয়, দূর থেকে মাছ আসে না, যেগুলো লোকাল, মানে আমাদের এখানে যে, মানে আমরা যে ভাষায় বলি মাছুয়া, তো তারা কিন্তু মাছ তাদের কাছাকাছি নদী বা পুকুর ওখান থেকে মেরে তারপর কিন্তু বিক্রি করে। আমাদের এখানে দূরের মাছ কখনোই আসে না, তাই কিন্তু আমরা ইলিশ মাছটা পাই না, অনেক রকম মাছ কিন্তু আমরা পাই না, খেতে ইচ্ছে করলেও আমরা খেতে পারি না। তো এই দেখো এই মাছগুলো কিন্তু অনেকটা টাটকা, আজকেরই মাছ এগুলো। তো চলো মা এগুলোকে কী রান্না করে আমি বলতে পারলাম না, মাছগুলোকে এখানে ঢেলে রাখলাম, আর এদিকে আমি কিন্তু উনুনের মধ্যে জাল দিয়ে দিয়েছি অনেকক্ষণই, ভাত প্রায় হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না ভাত হতে। আর উনুনে রান্না করলে তো হাঁড়ি কালি হবেই, পরে আবার হাঁড়িটাকে মুছে নিতে হবে। তার সাথে সাথে এখানে আমি কেটে নিয়েছি ঢেঁকি শাক, এই যে তার সাথে এখানে আমি ঢেঁকি শাক কেটে নিয়েছি, ঢেঁকি শাকগুলো একদম তরতাজা, দেখো একে এখনই মা তুলে আনলো, আর আমি এখনই কিন্তু শাকগুলোকে কেটে নিলাম। তো চলো এখন আমি ঝটপট করে মাছগুলো উপরে রেখে দিয়ে
কচুর লতিটা কেটে নিই। মা কিন্তু আজকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে মাকে যত সবজি আছে সব কিছু কেটে বেছে দিলাম। আলু, বেগুন, কাঁঠালের বীজ এই সবগুলো কেটে দিয়েছি। আজকে ছোটো মাছ এনেছে বাবা। আর এপাশে কিন্তু ডাল বসানো হয়েছে। ডালটাকে সেদ্ধ করতে বসানো হয়ে গেছে, তার কারণ একটাই, ডাল ছাড়া কিন্তু এখন চলে না। এখন যা গরমের মধ্যে ডাল না হলে সত্যি আজ মানে দিনটাই যেন চলে না। এখনের ভালো খাবার হচ্ছে ডাল, লেবু এটা, আর রাত্রের খাবার হচ্ছে যে কোনো একটা বড়া, আর তার সাথে করো বড়ার সাথে জল ঢেলে ভাত খেয়ে নাও, তাহলে ঠিক আছে। তো মা এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছে, ছোটো মাছ এনেছে তো মাছগুলোকে ভাজা কিন্তু হয়ে গেছে। বাড়ির পেছনে এসে বসে আছি, মা রান্না করছে, সব কিছু সবজিগুলো কেটে দিয়ে এলাম। ওইদিকে কচুর লতি, ঢেঁকি শাক আর ছোটো মাছ দিয়ে আলু, বেগুন, কাঁঠালের বীজ ওসব দিয়ে চচ্চড়ি করবে, এটাই রান্না হবে। আর প্রচুর গরম লাগছিল ঘরের ভেতরে, সবজিগুলো কেটে মাকে বললাম যে মা আমি একটু রেস্ট করি, আমার না ভীষণ গরম লাগছে। আর আজকে না একটু অসুবিধে দেখা দিয়েছে, জানি না হঠাৎ করে এই অসুবিধাটা কেন দেখা দিয়েছে বুঝতে পারছি না। ঠিক মতো দাঁড়াতেও পারছি না, হুট করে যে দাঁড়িয়ে যাবো বা হুট করে যে বসে যাবো সেটা পারছি না। কারণ আজকে আমার মনে হচ্ছে তলপেটের সাইডটা একটু ভারী বেশি লাগছে। কাল পর্যন্ত এতটা ভারী লাগেনি, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বাথরুমে গেছি, বাথরুম থেকে আসার পর থেকেই না তলপেটটা একটু ভারী বেশি লাগছে। মানে হুট করে বসার পর হুট করে উঠে যাব না, মনে হয় কি তলপেটটার মধ্যে কিছু একটা ধপ করে মানে পড়ে গেছে, ওই রকম একটা লাগছে। মানে হুট করে বসতেও পারি না, হুট করে উঠতেও পারি না, একটা কেমন অসুস্থ মানে অসহ্য লাগছে একটা। মাকে বললাম যে এটা কেন হচ্ছে, আমি তো জানি না যে সত্যি এটা কেন হচ্ছে, কারণ এসব আমার জানার কথাও নয়। তো মা বললো যে আজকের দিনটা দেখ, যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে হালকা একটু ঠান্ডা জলের ছ্যাঁক নে। কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর রিপোর্ট দেখাতে এখন আমি ডক্টরের কাছে যেতে পারছি না, তার কারণ ডাক্তার এখন নেই। সোম-মঙ্গলবার নাগাদ ডাক্তার চলে আসবে, ডাক্তার এখন ছুটিতে গেছে। তো আমি চাই না যে ডাক্তার আমি দেখাচ্ছি তাকেই রিপোর্টটা দেখাবো, আমি চাই না অন্য কাউকে রিপোর্টটা নিয়ে দেখাতে। কারণ এই ডাক্তারকে আমি প্রথম থেকে দেখিয়েছি কয়েকটা দিন, তো 4-5টা দিন, তার 4-5টা দিন একটু ওয়েট করি, আর এই গরমটাও কমে যাবে। গরমটা কমে গেলে আমি গিয়ে দেখাতে পারবো ডাক্তারকে রিপোর্টটা, তাহলে নিজেরও একটা মনের মানে স্বস্তি হবে। ডাক্তার প্রথম থেকেই আমার প্রবলেম যা আছে সব কিছুই জানে, তো ওনাকে দেখানোটাই হয়তো ভালো আমার মনে হচ্ছে, তো ওনাকেই দেখাবো। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, সকালবেলা ছানা ছিল অল্প, ছানা দিয়ে মুড়ি খেয়েছি, সেটা তোমাদের দেখাতে ভুলেই গেছি। তো রান্নাটা হোক তারপর খেয়ে নেব। আর এখানে বসে আছি, এই জায়গাটার মধ্যে প্রচুর হাওয়া লাগছে। এই বাড়ির পেছনটা সামনাটার দিকে আমাদের ভালোই হাওয়া, কিন্তু ঘরের ভেতরটা প্রচুর গরম, ফ্যান চালিয়ে রাখলেও গরম। এই বর্ষাকালের দিন কেউ বলবে না যে এটা বর্ষাকাল চলছে, মনে হচ্ছে গ্রীষ্মকাল, একদম পুরো খরা চলছে। প্রত্যেকটা ধান গাছের যে গোড়াগুলো আছে পুরো ফেটে ফেটে গেছে, মানে খুব খারাপ অবস্থা দেখতে। কিচ্ছু করার নেই, এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত উপায় নেই। আর মেশিন দিয়ে জল আর কতগুলো জমিতে দেওয়া হবে বলো, প্রত্যেকটা জমিতে মেশিন দিয়ে জল দেওয়া সবার সম্ভব হয় না। আমরা যেমন দিচ্ছি কারণ আমাদের জমিতে প্রত্যেকটা জমিতে সেলু করা আছে, বা প্রত্যেকটা জমিতে মেশিন লাগানো যাওয়ার মতো ব্যবস্থা আছে, সবার জমিতে তো থাকে না, তাই সবাই দিতে পারে না। তো দেখা যাক, আজকের আকাশটা একটু ড্যাম আছে, যদি বৃষ্টি হয় চলো তোমাদের সাথে পরে কথা বলি। আমার বাবা কিন্তু কাজ করতে পারে না, কিন্তু কাজ না করতে পারলেও বসে থাকে না। দেখো মা একটু বিশ্রাম করছে, রোদ থেকে মাত্র এলো তো বিশ্রাম করছে, বাবা গরুগুলো নিয়ে বাড়ির সামনের দিকে দিচ্ছে, মানে গরুগুলোকে জল খাওয়ালো, এতটুকু করতে পারে। তাছাড়া যেমন জমির কাজ ওগুলো কিন্তু বাবা করতে পারে না। আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকেই কিন্তু বাবা কোনো কাজ করে না, বা আমরা বলিও না। কারণ দেখো পায়ের যে অবস্থা, সেই মুহূর্তে কাজ করাও বাবার মানে পারে না, রক্ত বেরিয়ে যায় পা থেকে। আর এদিকে একটা পাশের বাড়ির গরুকে দেখো এদিকে কামড়েছে, বলতে বড় বড় যে বলতেগুলো আছে না, এগুলো আমাদের ভাষায় আমরা ভেঙুল বলি, তো যে ভেঙুলগুলো কামড়েছে, প্রায় গরুটার পেছনে প্রায় 70 থেকে 80টা ভেঙুল কামড়া দিচ্ছে, মানে এত পরিমাণ কামড়িয়েছে। গরুটা দেখো কি অবস্থা, পুরো লাফাচ্ছে। আর এই লোকটা একটু সাদাসিধে মানুষ, তো এই দাদাটা ভীষণ কান্না করছিল। আমরা দেখে দৌড়ে এসেছি যে কি হয়েছে, গিয়ে দেখি দাদাটা কেন এমন করছে। এসে দেখি গরুর পেছনটা ফুলে কি অবস্থা, গরুর দুটো পেছনের যে পা আছে ফুলে গেছে। আর এই গরুটা হচ্ছে আমাদের মামাদের আদি দেওয়া, এই বাড়িতে দিয়ে রেখেছে। মামারা তো এমনিতে যখন শ্রাদ্ধ করায় লোকের বাড়িতে, মামারা তো ব্রাহ্মণ, তো শ্রাদ্ধের মধ্যে কিন্তু অনেকেই গরু দেয়। তো এমন করতে করতে মামাদের 3-4টা গরু হয়ে গেছে, তো সেই গরুগুলো কিন্তু এক একজনের বাড়িতে রেখে দেয় আদি হিসাবে। মানে তুমি যেমন বাছুর হবে, বাছুরটা হচ্ছে যার বাড়িতে দেওয়া হবে তার, গরুটা হচ্ছে মামাদের, এরকমভাবে দেওয়া হয়। তো ডাক্তার এসেছে, ডাক্তার এসেই ইঞ্জেকশান দিল।
ইঞ্জেকশনটা দেওয়ার পর গরুটা একটু স্থির হয়েছে, মানে ব্যথা ইঞ্জেকশন দিয়েছে, সাথে গরুটার জ্বর চলে এসেছে। তারপর গরুটার মাথার মধ্যে বেশি বেশি করে জল ঢালা হলো। দেখো, একটা মানুষকে যদি ভেঙরুল কামড়াতো এরকমভাবে, মানুষটা, ডাক্তারটা বলছিল মানুষটা নাকি সাথে মরে যেত। মানে একটা গরুর শরীরে প্রায় 70-80টা ভেঙরুল কামড়েছে। সেই 70-80টা ভেঙরুল যদি মানুষকে কামড়াতো, সত্যি মানুষের কি অবস্থা হতো। বোবা জিনিস কিছু বলতে পারে না, বোবা পশুরা বলতে পারে না যেরকম, কষ্ট কিন্তু ভীষণ সহ্য করে। গরুটা এমনভাবে কিছুক্ষণ আগে মানে ডাকছিল, এরকমভাবে গরুটা ডাকছিল, শুনেই না একটা অন্যরকম লেগে গেছে। গরু এমনিতে যেরকমভাবে ডাকে সেরকমভাবে না, একদম জোরে জোরে ডাকছিল। আর সেই ডাক শুনে কিন্তু আমরা সবাই বাইরে থেকে এসেছি। আবার দেখছি দাদাটাও কান্না করছে এখানে, তো দৌড়ে এসেছি। আর এদিকে মামিও এসেছে, কারণ মামিদের গরু, মামিদের খবর দেওয়া হয়েছে। তো ভীষণ জ্বর এসে গেছে গরুটা। ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিয়ে কিছু ট্যাবলেট দিয়ে গেছে, বলে গেছে যে আজকে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। তাছাড়াও ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো তার সাথে সাথে কিন্তু আবার গরুটাকে কিছু ওষুধও দিয়ে গেছে, ট্যাবলেট দিয়ে গেছে। তো ট্যাবলেটটা খাওয়ালেই নাকি ঠিক হয়ে যাবে। অনেক কদিন থেকেই না আমার ভীষণ দই খেতে ইচ্ছে করছিল। ভাই গেছিল কম্পিউটারে, ওকে বলে দিয়েছিলাম দই আনতে। 1 ডোকা দই নিয়ে এসেছে, 1 কেজির যে ডোকাগুলো আছে ওগুলো নিয়ে এসেছে। আমরা এটাকে না ডোকা বলি। তো চলো এখান থেকে প্রথমে একটু বাবাকে দিই। আমার বাবাও কিন্তু ভীষণ দই খেতে ভালোবাসে। চলো বাবাকে দিয়ে নিই, তারপর আমি খাবো। ওফ, দইটার কালারটা কি এসেছে না। নিজে বাড়িতে অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু যতই বলো দোকানের মতো না হয়ই না। তো যেটা বাবাকে দিয়ে দেবো, এতটুকু বাবাকে দিয়ে দিই। এখান থেকে আমি একটু খাবো, খেয়ে আবার রেখে দেবো ফ্রিজের মধ্যে। এই জিনিসটা তোমাদের দেখাই, এই জিনিসটা তোমাদের কাদের কাদের লাগে অবশ্যই জানিও। এটা কিন্তু আমাদের খুব দরকার, মানে পাট পাতা শুকিয়ে রাখা। তোমরা জানোই আমার এখন 6 মাস চলছে, যখন বেবি হয়ে যাবে তখন পাট পাতা, মানে শুকনো পাট পাতা ভেজে কিন্তু খেতে হয়। তো মা আমার জন্য এই যে কিছু পাট পাতা শুকিয়ে রাখলো, ওইদিকে কিন্তু মামিও রেখে দিয়েছে নাকি অনেকগুলো পাট পাতা। মা অল্প করে রেখে দিল, কারণ এই পাট পাতা কিন্তু আমি বেশি খেতে পারবো না। এমনিই পাট শাক খেতে চাই না, আবার পাট পাতা এমনি খাবো। তো মা বললো যে অল্পই খাবি, তুই খাবি না বেশি জানি, তো এই রেখে দেই, কিছু গুঁড়ো দিয়ে ভাত খাওয়া যাবে, মানে গুঁড়ো দিয়ে ভাত খেলে নাকি ভালো। পাট পাতা ভাজা, তারপর কালো জিরে, এসব দিয়ে নাকি খেতে হয়। আর আমাদের বাড়িতে ছোট্ট একটা বিড়াল ছানা হয়েছে। তো দেখো, হয়েছিল 4টে, আর 3টে মারা গেছে, 7, আর একটা ছোট্ট বিড়াল ছানা আছে। এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই হয়েছে, ঠাকুর ঘরেই রয়েছে, এখান থেকে বেরোয়ও না। আর এখানে কোনো রকম কোনো কিছু, মানে পটি টটি কিছুই এখানে দেখা যায় না। আর মার সাথে জানলা দিয়ে বেরিয়ে যায়, মানে ওর মার সাথে, আবার ঢুকে যায় ঘরে, আবার ঘুরতে থাকে ওর মায়ের সাথে। আবার ঠাকুর ঘরটাই হচ্ছে ওনার আস্তানা, খুব মনে হয় ওনার ভালো লাগে। চলো সন্ধ্যেটা দিয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মা বাবা ভাই 3জনই গেছে জমিতে মটর ছাড়তে, আর এইদিকে আমি ডালের বড়া করছি। একদম তেল কম করে দিয়ে লাল লাল করে বড়া করছি। ডালের বড়া দিয়ে কিন্তু এখনের রাত্রের ভাতটা খাওয়া হবে, শুধু ডালের বড়া আর জল ঢেলেই ভাত খাবো, আর অন্য কিছু দিয়ে খাওয়া হবে না। কারণ এত গরমের মধ্যে কোনো সবজি কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না। মাকে আমি বলেছিলাম মা ডালের বড়া করবে, তো দেখলাম যে মার আসতে দেরি হচ্ছে, তাই আমি কিন্তু গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছি। আর ডালের বড়ার সাথে রাত্রেবেলা যদি একটু লেবু নেওয়া যায়, বা যে কোনো কাঁচা সর্ষের তেল বা আলু সেদ্ধ, বড়াটা কিন্তু জমে যায়। আর আমাদের ঘরে তো কাঁচা লঙ্কা নেই, আমরা 4জন মানুষ, 4জনের জন্য 4টে শুকনো লঙ্কা ভাজবো। বড়াগুলোকে দিয়ে দিয়েছি, প্রায় এক সাইড হয়ে গেছে, আর একটা সাইড করে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই তেলেই কিন্তু আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর তোমরা কে কে ভালোবাসো এইভাবে বড়া দিয়ে গরমকালে ভাত খেতে? আমার কিন্তু জল ভাত খেতে ভালো লাগে না, কিন্তু গরম ভাতে জল ঢেলে খেতে ভালো লাগে। তো যে 4টে শুকনো লঙ্কা এই যে এই তেলের মধ্যেই ভেজে নেব। এখানে যতটুকু তেল আছে সম্পূর্ণ তেলটাই বড়া শুষে নেবে, এই বড়াগুলো শুষে নেবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমাদের রাত্রের খাওয়াটা আজকে সত্যি জমে যাবে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো।